আমাদের বাংলাদেশে এম্বাসিতে গিয়েছিলাম কয়েকবার। বাংলাদেশে এম্বাসিতে যাওয়ার পরে ওনাদের যে আচার আচরণ, ওনাদের আমাদের বাংলাদেশ এম্বাসি আমাদের প্রবাসীদেরকে নিয়ে কাজ করবে, তারা এটা করে নাই। ওই আচরণ তাদের সাথে পাইনি। কয়েকবার গিয়েছিলাম। ওনাদের খবর পাইছেন? প্রিয় দর্শক, আপনারা জানেন জুলাই আগস্টের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশে যেমন আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, প্রতিবাদ হয়েছে, বিদেশেও আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক প্রতিবাদ করেছেন। তেমনি প্রবাসী ভাইয়েরাও বিদেশে আন্দোলন করে দেশে যে বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে সেই বিষয়ে আন্তর্জাতিক মহলকে নাড়া দিয়েছে। তবে এই প্রবাসী ভাইদের আছে কিছু আক্ষেপের কথা, কিছু দুঃখের কথা এবং তাদের যে সংগ্রামের কথা অনেকের কাছেই তা অজানা। আমরা আজকে বিদেশ থেকে আন্দোলন সংগ্রাম করে জেল হাজত খেটে এসে দেশে ফেরত এসেছেন এরকম প্রবাসী ভাইদের সাথে তাদের কথা, মনের কথা শুনবো, তাদের সংগ্রামের কথা শুনবো। আমাদের সাথে আছেন রাজীব খান, উনি দুবাই প্রবাসী। আমাদের সাথে আছেন জাহাঙ্গীর আলম, উনিও দুবাই প্রবাসী। আমাদের সাথে আছেন ইয়াসিন অপূর্ব, উনিও দুবাই প্রবাসী। আমাদের সাথে আছেন মাইনুদ্দিন বাবু ভাই, উনি সৌদি প্রবাসী। ওনারা সবাই সরাসরি ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন, ছাত্র আন্দোলন করেছেন, করে দেশে ফিরেছেন। তো আজকে আমরা জানতে চাইব তাদের সংগ্রামের কথা, তাদের আক্ষেপ কী আছে, তাদের কি চাওয়া পাওয়া আছে। প্রথমে আমি শুরু করতে চাই রাজীব ভাই আপনাকে দিয়ে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনি যদি একটু বলতেন যে আপনারা কিভাবে আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমত আপনি এবং বাংলা ট্রিবিউনকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজকে বাংলা ট্রিবিউনকে সাথে একটা যুক্ত করতে যাচ্ছি যে প্রবাসী বান্ধব একটি নিউজ চ্যানেল, কারণ আপনারা আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছেন। এখন আমরা তো কোনো দল করি না, প্রবাসীদের তো আসলে কোনো দল হয় না। আমরা একটা রেমিটেন্স প্রেরণ করি, আমাদের ফ্যামিলি বাঁচে, রাষ্ট্র বাঁচে, রাষ্ট্রের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা থেকে করি। এবং আমরা একজন বাংলাদেশে যখন বাংলাদেশে থাকে, মায়ের কোলে যখন থাকে, মায়ের মর্ম কিন্তু বুঝে না। যখন অন্য একটা দেশে যায় তখন কিন্তু মায়ের মর্মটা বুঝে। তেমনি আমরা কিন্তু দেশকে যে কতটা ভালোবাসি, যখন আপনি দেশের বাইরে যাবেন তখন বিষয়টা আপনি উপলব্ধি করতে পারবেন। আমরা এই আন্দোলনটা শুরু থেকে দেখছি। প্রথম আন্দোলনটা ছিল কুঠা আন্দোলন। কুঠা একটা যৌক্তিক আন্দোলন, সেটা দলবদ নির্বিশেষে যারা প্রকৃত আসলে মানুষ। এই আন্দোলনটা কিন্তু আপনার জন্য, আমার জন্য, আমার সন্তানের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো সেই জায়গা থেকে কুঠা আন্দোলন ভালো মতো হচ্ছিল, কিন্তু শেষ পর্যায়ে যখন দেখলাম যে তৎকালীন সরকার, আমি একটু নামই বলবো, যে তৎকালীন যে শেখ হাসিনা সরকার ছিল, তার আদেশে নিরীহ ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনকে রাজপথে গুলি করে পাখির মতো, আমার মনে একটা পাখিকে মারতে গেলেও মানুষের মধ্যে একটা মায়া মমতা কাজ করে। তো সেই জায়গা তাদের সেই সরকারের আদেশে পাখির মতো যখন গুলি করে মানুষগুলোকে মেরে ফেলছে, ছাত্র জনতাকে মেরে ফেলছে, অনলাইন বন্ধ করে দিছে, তখন কিন্তু আমরা কিন্তু আসলে আশ্চর্য হয়ে গেলাম যে আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছি না। আমরা কোন একটা দেশে আছে, আজকে 2024 সাল, আমার ফ্যামিলি কি বাঁচা আছে না মরা আছে আমরা যোগাযোগ করতে পারছি না। তখন আমরা ছাত্র জনতার সাথে একত্রতাবদ্ধ প্রকাশ করলাম। আমরা সংযুক্ত আরব আমিরাত সহ যারা বিশ্বে, আমি সকল প্রবাসীর কথাই বলবো, কারণ এখানে আমাদের অবদান শুধু যে আমরা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছি সেটা বলবো না, বিশ্বের সকল প্রবাসীরই এখানে অবদান রয়েছে। এখন সেই জায়গা থেকে আমরা সর্বপ্রথম কি করলাম, আমরা রেমিটেন্স বন্ধ করে দিলাম। রেমিটেন্স বন্ধ করে দিয়ে আমরা 19 জুলাই যখন দেখলাম যে আবু সাইদকে একজন পুলিশ গুলি করছে, আমার কাছে মনে হলো যে আমরা কি পাকিস্তানে আছি নাকি বাংলাদেশে আছি। কারণ পাকিস্তানের সময় এরকম নির্মমতা কেউ হার মানাবে, ওই দিনকার যে আবু সাইদদের বুকে যে গুলিটা করলো, তখন আমি আর ঘরে থাকতে পারিনি, বা আমরা সবাই আর ঘরে থাকতে পারিনি। কেন ঘরে থাকবো? যে রাষ্ট্রের জন্য, নিষেধ দেশের জন্য, ইসলামে আছে যে দেশপ্রেমী মানের অঙ্গ। তখন আমি একজন মুসলিম, আমি একজন মানুষ, আমি একজন দেশপ্রেমিক। সেই জায়গা থেকে আমরা সংসারের চিন্তা বাদ দিয়ে দিলাম, আমরা পরিবারের চিন্তা বাদ দিয়ে দিলাম। আমরা জানি যে আরব আমিরাতের আইন করা রাজতন্ত্র দেশ, আমাদের একটা কিছু হবে, কিন্তু সেই জায়গা থেকে ভাবলাম যে আমার দেশের মানুষ তো মরছে, আমাকে তো আর মেরে ফেলবে না পুলিশ। সেই জায়গা থেকে আমরা সবাই 19 জুলাই আমরা আরব আমিরাতে প্রতিটা স্টেটে আমরা এই আন্দোলনটা করি। এবং এই আন্দোলনটা করার পরে আমাদেরকে কি করা হলো, অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে আমাদেরকে থানায় নেওয়া হলো।
নেওয়ার পরে যাই হোক মাঝখানে যে মানসিক টর্চার বা শারীরিক টর্চার যেটা করেছে সেটা আমরা আসলে বলতে চাই না, কারণ যেহেতু প্রবাসে আমাদের আরো ভাইরা আছে, তারা কাজ করে, আমরা চাই না একটা দেশের উপর একটা অ্যাটাক করতে। আমরা শুধু এখানে বলবো যে শেখ হাসিনার পরামর্শে আওয়ামী লীগ পন্থী যে আপনি অ্যাম্বাসিডর আছে আমাদের, সেই অ্যাম্বাসিডরের স্পেশাল পরামর্শে সেখানকার সরকারকে বোঝানো হয় এরা রাষ্ট্রদ্রোহী। হ্যাঁ, আমাদের সাথে একটা ট্যাগ বসানো হয় যে বিএনপি জামাতের এরা মানুষ, এরা দেশে বিশৃঙ্খলা করেছে, সে জায়গা থেকে এরা এই দেশেও বিশৃঙ্খলা করছে, এদেরকে তাড়াতাড়ি তোমরা তোমাদের আইনে যতটুকু সাজা দেওয়া চলে তোমরা দাও। মানে ওই আমিরাত সরকার কিন্তু যদি বাংলাদেশ সরকার তখনও বলতো যে আমার জনগণ অন্যায় করেছে, আমি এটা সাজা দিব বা আমি এটা বুঝবো, দয়া করে আমার জনগণকে যদি পছন্দ না হয় তাহলে আমার দেশে পাঠিয়ে দাও, আর যদি ক্ষমার যোগ্য হয় তাহলে ওই দেশে একটা পানিশমেন্ট দিয়ে ক্ষমা করে দাও। কিন্তু আমাদের তৎকালীন আপনারা জানেন যারা নিউজ করেছেন, জুনায়েদ আহমেদ পলক সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন স্বৈরাচারক শেখ হাসিনা, তারা কিন্তু স্পষ্ট বক্তব্য দিয়েছিল যে তারা গেছে 2 টাকা পয়সা কামাই করার জন্য, তারা ওইখানে কেন আইন ভঙ্গ করেছে সেটা ওই দেশের ব্যাপার, সেটা আমরা হস্তক্ষেপ করবো না। তো সরকার কিন্তু সেটা জানিয়ে দিয়েছিল। আমি আপনাকে আরেকটু অ্যাড করতে চাই, আমাদের 57 জন, প্রথম 57 জনকে আমরা ধরেছিল, সেখানে আপনি 3 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, বাকি সবাইকে 10 বছরের জেল দেওয়া হয়েছিল। আপনি আরেকটু অবাক হবেন যে নিউজটা আসলে ভাইরাল হয় না, পরের যে 57 জন গ্রুপ কিন্তু 2টা 57, পরের 57 জনের মধ্যে 9 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল। পরের 57 জন 9 জন যাবজ্জীবন এবং বাকি সবাই 10 বছরের জেল, যে জিনিসটা আসলে বাংলাদেশ বা বিশ্বের মানুষ জানে না। এবং পরবর্তীতে আরো প্রায় 75 জনকে অ্যারেস্ট আমরা দেখেছি চোখ দিয়ে, এবং আরো আমাদের জানা মতো আরো অসংখ্য মানুষ এখনো মনে হয় সিআইডি অফিসে বা বিভিন্ন জেলে আটক রয়েছে, আমাদের কাছে তথ্য আছে, আমরা দৃষ্টি থেকে যেটা দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাবো মহান রব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলা, আসলে ওনার অশেষ কৃপা, উনি আসলে আছে পৃথিবীতে, সারা ব্রহ্মাণ্ড ওনার ইশারায় চলে। তো আমাদের চোখের পানি উনি কবুল করেছেন। উনি চোখের পানি কবুল করার কারণে কিন্তু যে কোনো মূল্যে তৎকালীন শেখ হাসিনার কিন্তু পতন হয়েছে, এবং তারপর ডক্টর ইউনূস স্যার যে আমাদের প্রধান উপদেষ্টা হয়েছেন, এবং উনার সরাসরি হস্তক্ষেপে আমাদের, আমি বলবো প্রথমত ধন্যবাদ দেবো আপনাদের মিডিয়া, কারণ আপনাদের মিডিয়া যদি আমাদের বিষয়টা তুলে না ধরতেন, গরম না রাখতেন, আমার মনে হয় না আমাদের 10 বছরের জেল থেকে আমি মুকুব পেতে পারতাম। আল্লাহ তো আছে। তো সে জায়গা থেকে আপনাদের মিডিয়ার বিশেষ সহযোগিতায়, আল্লাহর রহমতে, ডক্টর ইউনূস স্যারের সরাসরি হস্তক্ষেপে আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, এবং আমরা দেশে আছি। দেশে আসার পর আমাদের আশা ছিল যে তৎকালীন যে যাদের কথা আমরা রেমিটেন্স বন্ধ করলাম, যে ছাত্র জনতা, স্পেশালি আমি শ্রদ্ধা করে বলি সার্জিস ভাই, হাসনাত ভাই, এরা নিঃসন্দেহে বাংলাদেশের বুকে বড় অবদান রেখেছে। এদের উপর নেতৃত্বেই আমরা, সেই সাথে আরও যারা দলবল নির্বিশেষ মা বোন সবাই আমরা আসলে নেতৃত্ব 2-1 জন দেয়, তাদের নেতৃত্বে তাদের অবশ্যই ভূমিকা রয়েছে। কিন্তু আমরা আশা করেছিলাম যে আমরা যারা প্রবাসীরা ফেরত এসেছি তাদের সাথে 1টা মিনিট হলো তারা আমাদের সরাসরি একটা সান্ত্বনাবাদ, আমাদের জন্য একটা কাজ করবেন, এটা আমাদের আশা ছিল। আমাদের আসার পর ডক্টর ইউনূস স্যারের প্রতি আমাদের একটা আশা ছিল যে তিনি যেহেতু শান্তিতে নোবেলজয়ী, তিনি প্রবাসী, তিনিও একজন প্রবাসী, তিনি বেশিরভাগ সময় দেশের বাইরে কাটান, তার প্রতিও আমাদের আশা ছিল যে আমাদের জন্য তিনি হয়তো এমন একটা কথা বলবে যেটা আমাদের শান্তি পাবো। তো হয়তো জানি না কেন তিনি বলেন না, তার প্রতি আমরা আশা রাখি। তবে আসিফ নজরুল স্যার কিন্তু উনি বিবৃতি দিয়েছে, আজকেও একটা বিবৃতি দিয়েছে প্রবাসী দিবস উপলক্ষে, যে আমাদের পুনর্বাসন করা হবে। এখন আমি আপনাদের মাধ্যমে, আমাদের 3টা দাবি আছে, কিন্তু আমি একটা কথা আমার শুধু বলতে হয় যে আজকে যারা এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন হলো, যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করলো, তাদের আহতদের জন্য, নিহতদের জন্য, সবার জন্য একটা জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হলো, তাদেরকে আর্থিক সহযোগিতা করা হচ্ছে বা বিভিন্ন সংস্থা থেকে করা হচ্ছে। কেন ভাই, আমরা প্রবাসীরা তো চাচ্ছি না, অনুগ্রহ চাচ্ছি না, আমরা একটা দেশের জন্য একটা ভূমিকা রেখেছি, আমরা এখন নিরুপায়, কারণ আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের শেষ হয়ে গেছে, আমাদের বিজনেস কর্মসংস্থান শেষ হয়ে গেছে, আমাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে, এবং আমাদের ওই দেশে ব্লক পর্যন্ত হয়ে গেছে। আমাদের এখন জীবন জীবিকা বলতে পারেন যে ডাল ভাত খাওয়াটা কি অবস্থা আমরা জানি না। এখন আমাদের প্রচেষ্টা কিন্তু দ্রুত করা দরকার। তো সে জায়গা থেকে আমাদের সবাই মধ্য থেকে কিছু প্রতিনিধি আমরা বসেছিলাম, আমরা 3টা দাবি আমরা রেখেছি সেখানে, মানে আমরা নিজে একটা ডিসিশন নিচ্ছি যে সরকারকে এত দাবি আমরা দিব না, মনে চায় অনেক দাবি দেওয়ার, কিন্তু আমাদের মূল দাবিটা হচ্ছে বেঁচে থাকা। প্রথম দাবিটা হচ্ছে আমাদের যে বাংলাদেশ সরকারের কূটনৈতিক আছে এবং বিদেশে যে আরব আমিরাত সহ কূটনৈতিক আছে, কূটনৈতিকের মাধ্যমে প্রথমত যে জুলাই বিপ্লবের যে কেস, এই কেসটা ডিসমিস করে দেওয়া হোক। কারণ আমার আর কোনো বাঙালি ভাইকে যেন তারা আপনি বোঝাচ্ছেন ওখানে যারা এখনো ধরপাকড় চলছে, ধরপাকড় আসছে,
আটক হচ্ছে, জেলে আছে। হ্যাঁ, রানিং এখনো ধরপাকড় চলছে এবং সেই সাথে এখনো কিছু জেলে এখনো আটক আছে। মানে এটা আমাদের নির্দিষ্ট ইনফরমেশনটা আমরা নিতে পারছি না, কারণ আমরা যতক্ষণ ওইখানে ছিলাম তৎকালীন আমরা ইনফরমেশন দিলাম। দেখেন 9 জনের যে যাবজ্জীবন হয়েছে এটা কিন্তু আপনারা জানেন না, এটা কিন্তু বাংলা ট্রিবিউনকে ফার্স্ট আমরা বললাম, কারণ অনেক জায়গায় বলার চেষ্টা করেছি, বলার স্পেস পাইনি। তো সে জায়গা থেকে আমরা প্রথম দাবি হচ্ছে যে এই কেসটাকে কূটনৈতিকভাবে ডিসমিস করে আমাদের এই যদি প্রয়োজন হয় ওখানে যদি সাধারণ ক্ষমা করে দেওয়া যায়, যে এই কেসটা ডিসমিস করে সাধারণ ক্ষমা দিলাম তাহলে দেওয়া হোক, অথবা তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে বাংলাদেশে এই কেসটা ডিসমিস করে পাঠানো হোক। এক। আর দ্বিতীয় যে আমাদের দাবিটা, দ্বিতীয় দফা, সেটা হল প্রথমে হচ্ছে আমাদের জোর দাবি যেটা কূটনৈতিকভাবে আমাদেরকে পুনরায় সংযুক্ত আরব আমিরাতে প্রেরণের একটা চেষ্টা আমাদের সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। সর্বোচ্চ এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ দাবি। যদি সেই ক্ষেত্রেও যদি সরকার ব্যর্থ হয় কূটনৈতিকভাবে, তাহলে যে দাবিটা জানাচ্ছে, যে বিজনেস করতে চায় বাংলাদেশে, ব্যবসা করতে চায়, তাকে ব্যবসার জন্য বিনা সুদে, যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে, তাহলে তাকে তার বিজনেস অনুযায়ী একটা বিনা সুদে সহজ শর্তে, এখানে জমির দলিল অনেকের হয়তো নাই, অনেকের অনেক ডকুমেন্টস নাই, একটা সহজ শর্তে তাকে একটা ঋণ, মানে সুদমুক্ত একটা ঋণ দেওয়া হোক। এবং যারা বিদেশ যেতে চায়, যেহেতু গভর্নমেন্টের একটা বইএসএল আছে, সেই বইএসএলের মাধ্যমে তাদেরকে বিদেশ প্রেরণ করা হোক। এবং যারা চাকরি চায়, যাদের যা যোগ্যতা আছে, আমি কুঠা বলছি না, যাদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তাদেরকে চলার জন্য তাদেরকে চাকরি দেওয়া হোক। এটা হচ্ছে দ্বিতীয় দফা শেষ। আর তৃতীয় দফা যেটা, আমাদের যাদের এজেন্ডায় আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বা এখন অ্যারেস্ট করা হচ্ছে, সে আওয়ামী লীগের আওয়ামীপন্থী, মানে শেখ হাসিনার প্রেমিক যে অ্যাম্বাসিডর, প্রেমিক যে অফিসার, সেই অফিসারদের দ্রুত তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এটা আমাদের সবচেয়ে বড় দাবি, যাদের জন্য আমাদের ফ্যামিলি শেষ, কারো বাচ্চা আছে, কারো বউ আছে, কারো ওয়াইফ আছে। আর সর্বশেষ যে বিষয়, যেখানে আমি আরেকটা কথা যেটা বলতে গিয়ে ভুলে গেছিলাম, যেখানে আপনার জুলাই স্মৃতি ফাউন্ডেশন হতে পারে তাদের জন্য, আমি কাউকে সম্মান করছি না। যেখানে আপনার কিছুদিন আগে আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা একটা সম্ভবত বিজয় ছিনিয়ে এনেছে ক্রিকেট অঙ্গনে, তাদেরকে কিন্তু প্রধান উপদেষ্টা দেখা করেছেন, 50 লক্ষ টাকা অনুদান করেছে। আমরা তাদেরকে খাটো করছি, দিচ্ছে দিক, সমস্যা নেই। কিন্তু আমরা যে প্রবাসীরা, যে বাংলাদেশে আপনি 50 লক্ষ টাকা তাদের দেওয়ার মতো একটা স্পেস পাইলেন, যে বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশের পেছনে আমাদের ভূমিকা, আমাদের শুধু মুখে মুখে বলেন আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা বাংলাদেশে অর্থনীতিতে চাকা ঘুরাই, এটা করি সেটা করি, বাস্তবায়নটা কোথায় ভাই? সেই জায়গা থেকে আমাদের জন্য কি একটা ফাউন্ডেশন হতে পারে না? সেখান থেকে কি আমাদের পুনর্বাসনের জন্য একটা কাজ হতে পারে না? আপনারা ক্রিকেটারদের সাথে দেখা করেন, আমাদের সাথে কি একটা মিনিট কি আমাদের কিছু দেন বা না দেন সেটা পরে, আমাদের কি একটু মনের একটা আক্ষেপ, সেটা কি আপনারা কি একটু শুনতে পারলেন না? বাংলাদেশের মিডিয়াগুলো কি একটু শুনতে পারলো না? বা সে ছাত্র জনতা, সার্জিস ভাই, হাসনাত ভাই, এরা কি একটু শুনতে পারলো না? কেন আমাদের সাথে বসলো না? এই দুঃখগুলো আসলে বলে শেষ করবার নয়। তো এই হচ্ছে আমাদের একটা আক্ষেপে, এই হচ্ছে আমাদের দাবি দেওয়া, এই পর্যন্ত হচ্ছে আমার কথা। আমি একটু জাহাঙ্গীর ভাইয়ের কাছে যাব। জাহাঙ্গীর ভাই, আপনি যদি আমাকে বলেন যে এই রাষ্ট্রকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য যে আন্দোলন করলেন, এখানে আপনার প্রাপ্তি বেশি না ক্ষতি বেশি হয়েছে? এখানে মূলত আমার ক্ষতিটাই বেশি হয়েছে। ক্ষতিটা হচ্ছে যে এটাই আমি বলতে চাই, আমি দীর্ঘ 16 বছর আমি সংযুক্ত আরব আমিরাত আবুধাবিতে ছিলাম। ওইখানে আমি প্রথমত অনেক কষ্ট করি আমি সফলতার মুখ দেখি। এবং ওইখানে আমার ছোটো ভাইও ছিল, ইয়াসিন আরফাত, ওকে আমি নিয়ে যাই, দীর্ঘ 1.5 বছর হয়েছিল। তখন কি আমার ফ্যামিলিও ছিল ওইখানে, আমার 2 বছরের বাচ্চাও ছিল। তো দেশে যখন যে আন্দোলনটা আমরা দেখতেছিলাম, ওই আন্দোলনের সময় যখন আসলে আমি যে কথাগুলো বলতাম, এই কথাগুলো আসলে আমাদের একজন অলরেডি বলেই ফেলছে, তারপর আমি ওইখান থেকে ছোট ছোট কিছু বলতেছি। তো যখন আমরা এই দেশে যখন এই আন্দোলনটা দেখতেছিলাম, তখন আমরা আসলে মানে আমাদের যে রেমিটেন্সটা দেশে পাঠানো ব্যাংকের মাধ্যমে, আমরা এই জিনিসটা প্রথমে বন্ধ করি, যে সবাই যেন রেমিটেন্সটা পাঠানো দেশে যেন বন্ধ করা হয়। প্রথমে আমাদের এই দাবিটা ছিল, দাবিটার তারপরে আবার আমরা দাবি দিছি যে আন্দোলনের বিষয়টা, যে সবাই ওই দিন শুক্রবার ছিল সংযুক্ত আরব আমিরাতে, আমার মনে হয় না 7টা স্টেটের ভিতরে এমন কোনো স্টেট বাদ ছিল না যে ওই দিন আন্দোলন হয় নাই। সব জায়গায় আন্দোলন হয়েছিল, কিন্তু আসলে কেউ জানে নাই, কারোর সাথে কোনো লিঙ্ক নাই যে আজকে আমরা ওই জায়গায় আন্দোলন করব বা ওই জায়গায় করবো, কারোর সাথে লিঙ্ক নাই। সবাই সবার মন থেকেই কিন্তু আন্দোলনগুলো করছিল, কেউ কিন্তু জানে না কোন জায়গায় হয়েছে না হয়েছে। তখন আমাদের ওইখানে আলাইনে আমার ভাই ছোটোখাটো একজন বা কন্টেন্ট ক্রিয়েটর মিডিয়াতে কাজ করে, তো ও চাইছিল যে ওইখানে বা আমাদের এই জিনিসটা প্রচার করার জন্য যে আমরা বাংলাদেশকে সাপোর্ট করি। হ্যাঁ, তো এই বিষয়ে যখন ওরা কথা বলতে চাইছিল, তখন
আমি ওই দেশে দীর্ঘ 16 বছর থাকার পর আমি কিছু আইনশৃঙ্খলা কিছু যা বুঝি বা এইসব ওদেরকে বলছি যে তোমরা যদি এখানে কিছু করতে চাও তাহলে পাশে আমাদের পুলিশ স্টেশন আছে, ওদের থেকে আমার মনে হয় বা অনুমতি নিয়ে আসলে সবচেয়ে ভালো হয়। তখন ওরা আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই হয়তো আমরা 5 মিনিট বা 2 মিনিট কথা বলবো। আমি বলছি যে দেশের কারণটা খুবই খারাপ, 1 মিনিট কথা বললেও ওদের রুলসের বাইরে না যাওয়াটাই ভালো, ওদের সাথে বা ওদের অনুমতি নিয়ে আসলে সবচেয়ে ভালো হবে। তখন সবাই আমাকে রিকোয়েস্ট করছে ভাই আমরা তো আসলে আরবি জানি না, যে আপনি যদি আমাদের সাথে যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন। তখন আমি সবাইকে বলছি ঠিক আছে আসো। তখন আমরা প্রায় 20-25 জন ওই থানাতে যাই। যাওয়ার পরে আমি পুলিশের সাথে কথা বলি, মানে যে আমরা এই জিনিসটা করতে চাই, আমাদের দেশে এই একটা আন্দোলন হইতেছিল যে আমাদের শিক্ষার্থীদেরকে বা গুলি করে মারতেছে, এখন আমরা এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলতে চাই বা একটা মিটিং করতে চাই। তখন ওরা বলছে যে না, এটা এই দেশের কোনো রুলস বা এই দেশের কোনো অ্যালাউড না, এটা করা যাবে না। তখনও আমি রিকোয়েস্ট করি যে আমাদেরকে 5টা মিনিট হলে আমাদেরকে সময় দেন। তখন এই কথা বলার পরে বলছে যে না, এটা দেওয়া হবে না। তখন আমরা ওইখান থেকে চলে আসতে আমাকে বলছে তোমার আইডি কার্ডটা দাও। আমার আইডি কার্ডটা নিয়ে একটা ফটো ওইখানে রেখে দেয়। রেখে দেওয়ার পরে তবুও মানুষের আবেগ বা দেশের প্রতি টান আসিবিদে, তবুও ওরা ওইখানে নিষিদ্ধ করার পরেও এখানে এসে ওরা আবার কি আপনার ওই যে মিটিংটা ওইখানে ভিডিও করছে, কথা বলছিল বা যে দাবিগুলা, ওরা সবাই দাবিগুলা ব্যানার করে ওইখানে তুলে ধরছিল। তখন ওইখানে একজন লোক সিআইডিকে ফোন করে, ওই পুলিশকে ফোন করার সাথে সাথে তখন আমি আমি যখন অ্যালাউডের জন্য গেছি তখন ওইখানে আমি নেতা, ওরা ভাবছে যে এটাই, যখন উনি আসছে তাহলে এই হলো মূল। তখন আমাকে ফোন করে পুলিশের সাথে সাথে, ফোন করার পরে আমি ওইখানে যে আমার এতটুকু দুর্বলতা ছিল না যে আমি তো এখানে এতটুকু অন্যায় কোনো কিছু করি না, বা হয়তো সামান্য ভিডিও করতেই পারে স্বাভাবিক, হ্যাঁ কথা বলতে পারে দেশের জন্য। তখন আমি যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করার পরে আমাকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে এবং কি সিআইডি অফিসে নিয়ে যাওয়ার পরে ওইখানে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে ওই জায়গায় আমাদেরকে একদিন রাখা হয়। একদিন রাখার পরের দিন বিকালবেলা আসরের টাইমে আমাদেরকে এবং কি হাতে এবং কি পায়ে হ্যান্ডকাপ লাগিয়ে এবং কি চোখ বেঁধে আমাদেরকে নিয়ে যায় আবুধাবি প্রসিকিউটরের এখানে নিয়ে যায় আপনার নিয়াবা, ওইটাতে নিয়াবা বলা হয়। ওইখানে আমাদের মূলত কেস, ওইখানে সব কিছু জিজ্ঞাসাবাদ করার পরে আমাদেরকে ওইখানে জওয়াজাতে নিয়ে যায়, আমাদের 57 জনকে জওয়াজাতে নিয়ে যাওয়ার পরে তখন ওইখানে জওয়াজ আসছিল। আসার পর তখন সবাইকে শুধু জিজ্ঞেস করছে যে এটাই, যে কে আন্দোলনে ছিল কে ছিল না, হ্যাঁ অথবা না, দুইটা অপশন, এখানে আর আপনার কোনো কথা বলার কেউ নেই। তখন কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না, বস শেষ। এতটুকুর পরে ওরা ভিতরে চলে যায়। যাওয়ার পরে আবার পুনরায় প্রায় 2 ঘন্টা পর ভিতর থেকে বাইরে এসে ওরা বসে আমাদের এই 57 জনের ভিতরে 2 জনকে যাবজ্জীবন এবং কি একজনকে 11 বছর এবং কি বাকি যারা ছিল সবাইকে 10 বছর করে সাজা দিয়ে আমাদেরকে জেলে বন্দি করে রাখা হয়। যেখানে আমরা বাইরে শুধু একটা রুমের ভিতরে, আমাদের প্রায় এক রুমের ভিতরে আমরা ছিলাম 31 জন, আর এক রুমে ছিল মনে হয় সম্ভবত 26 জন। একই রুমের ভিতরে আমাদের ওইখানে শুধু পাতলা একটা কম্বল দিয়ে রাখছিল। তো আমরা ওইখানে ছিলাম। কোর্টে ওইখানে মূলত আমাদের পক্ষে কেউ কথা বলার মতো ছিল না, শুধু আমাদেরকে ওরা জিজ্ঞেস করছে। আমরা যতজন ছিলাম এখানে কিন্তু হয়তো অনেকের নির্দোষও ছিল, কিন্তু ওইখানে ওরা ওইটা দেখে নাই। মূলত যে বিষয়টা আমাদের উপরে এত চাপ সৃষ্টি আসার একটাই কারণ হচ্ছে যে আবুধাবি আমাদের যে বাংলাদেশ এম্বাসিটা, ওই এম্বাসি থেকে আমাদের উপরে এত চাপ সৃষ্টি আসে। আর আমাদের ওই দেশে যখন বা আমাদের বাঙালিদেরকে ধরা হয় তখন আমাদের বাংলাদেশের দূতাবাসের সাথে বা আমাদের সরকারের সাথে কথা বলে যে বা তোমাদের দেশের লোকগুলোকে আমরা ধরছি বা হ্যাঁ, তখন ওর কাছ থেকে বা ওরা কী পায় এই জিনিসটা শুনতে চায়। তখন ওরা বলছে যে এরা দেশদ্রোহী, এরা দেশ বিরোধী, ওদেরকে তোমাদের সাজা অনুযায়ী যতটুকু দেওয়া যায় তোমরা এতটুকু দাও। তখন আমাদের উপরে চাপ সৃষ্টি আসে। যারা এবং কি মিছিল করছে তাদেরকেও ধরছে। যারা বর্তমান এখন হচ্ছে মিডিয়ার যুগ, কেউ একটা জিনিস ভালো লাগলে একটা লাইক দিতে পারে, শেয়ার করতে পারে, কমেন্ট করতে পারে। যারা লাইক দিছে ওদেরকেও ধরে নিয়ে গেছে, যারা কমেন্ট করছে ওদেরকে ধরে নিয়ে গেছে। দোষ এতটুকুই। সবাইকে ধরে নিয়ে যাওয়ার পরে প্রথমে আমাদেরকে 57 জনকে নিয়েছে। পরে আমরা ভাবছি যে হয়তো এটা মোটামুটি নর্মালি হয়ে গেছে, আমাদেরকে নিয়ে আসে। পরে 3-4 দিন পরে আমরা দেখতেছি যে আরও নিয়ে আসছে লোকজন। আরও লোকজন নিয়ে আসার পরে সবচাইতে আমাদের ওইখানে আন্দোলনের প্রধান ছিল যে আমার ছোটো ভাই ইয়াসিন আরফাত, উনি ওইখানে ছিল। তো আমাকে ধরার পরে ও কিন্তু ওইখান থেকে ওই আলাইন ত্যাগ করে ও কিন্তু আবুধাবিতে ছিল দীর্ঘ প্রায় 3 মাসের মতো ছিল। 3 মাস পরে ওকে সিআইডি ফোন করে ধরার জন্য ফোন করেছিল। তখন ও ওই দেশ ত্যাগ করার জন্য তখন চাইছিল, সাথে সাথে টিকিট করে চলে আসতে চাইছিল। তখন কিন্তু ওকে ইমিগ্রেশন আটক করে। তো আটক করার পরে আমরা তো আসলে সর্বহারা সব কিছু। আমাদের ফ্যামিলিতে আমি বড় ছেলে, তো আমি একজন আমাদের ফ্যামিলির সবচাইতে বড় দায়িত্ববান ছিলাম। আমি আমার ভাইকে নিয়ে গেছি, আমার ওয়াইফ, আমার বাচ্চা ওইখানে ছিল, আমার 2 বছরের বাচ্চা ওইখানে। মানে
এমন অবস্থায় যে আমাদেরকে নিয়ে গেছে, মনে হয় যে আমরা মানে কত বড় একটা খুনি, এটা মানে বলার ভাষায় আপনাদেরকে বোঝাতে পারবো না। তখন আমাদের মনে হচ্ছে যে, যখন আমাদের চোখ বেঁধে যখন আমাদেরকে নিয়ে যাচ্ছিল, তখন আমাদের মনে হচ্ছে যে পৃথিবীতে মনে হয় আমাদের কেউ নাই, এরকম অসহায় মনে হয়েছিল। তো আসলে আমাদের ফেসিবাদ সরকার যাওয়ার পরে যখন আমাদের ডক্টর ইউনূস স্যার আসছিল, তখন আমরা যখন শুনতে পাই, তখন আমরা আসলে অনেক আশাবাদী ছিলাম যে হয়তো আমাদের ডক্টর ইউনূস স্যার, তিনি একজন নোবেল পুরস্কার ব্যক্তি, হয়তো ওনার কারণে হয়তো ইনশাল্লাহ আমরা হয়তো মুক্ত পাবো। তো আমরা আসলে যেটা আশা করেছি, আমাদের সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে। তো আমরা সবচাইতে বেশি ধন্যবাদ জানাই আমাদের ডক্টর ইউনূস এবং কি আমাদের যেই মিডিয়ার ভাইরা আছেন, যে মিডিয়ার ভাইদের প্রচারের কারণে যখন এটা সরকারের নজরে আসে, তখন আমাদের জন্য এই পদক্ষেপটা নেওয়া হয়। তো যাক, আল্লাহ আমাদেরকে মুক্ত করে নিয়ে আসছে। তো আমাদের বর্তমানে আমাদের দাবি হচ্ছে যে একটাই সরকারের কাছে, যে আমরা আসছি আজকে 3 মাস, আমরা 2বার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসছিলাম যে আসিফ নজরুলের সাথে দেখা করার জন্য, আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি। যে মানে তারিখ দিতেছে এরকমই করতেছে আজকে 3 মাস থেকে। তো আমরা আসলে ব্যবসা বাণিজ্য হারিয়ে, আমি ওই দেশে ঠিকাদারি করতাম, আমার লাইসেন্স ছিল, গাড়ি ছিল, সব কিছু হারিয়ে আজকে আমরা নিঃস্ব হয়ে গেছি। তো আমরা অনেকে চাইতেছি যে পুনরায় যেন আমাদেরকে ওই দেশে যাওয়ার জন্য সুযোগটা করে দেওয়া হয়। ডক্টর ইউনূস স্যার ওই দেশের গভর্নমেন্টের সাথে বা কূটনীতিকভাবে কথা বলে। আমরা আজকে 3 মাস আসছি, আমাদেরকে এখন পর্যন্ত কেউ যে আমরা যে বা সব কিছু দেশের জন্য সব কিছু হারিয়ে আমরা দেশে ফিরে আসছি, যে আমরা কী অবস্থায় আছি বা কোন স্থানে আছি, কেমন আছি, যে এই খবরটা আসলে আমাদের এখনও ব্যক্তিগতভাবে সরকারি থেকে কেউ এখন আসলে নেয় নাই। তো আমরা চাইতেছি যে আমাদেরকে যেন, বা যেই আপনার যারা শহীদ হয়েছে ওদের যে বা একটা ফাউন্ডেশন বা করছিল, আমরা চাইতেছি যেন আমাদেরও এই প্রবাসীদেরকে নিয়ে যেন এই ধরনের একটা ফাউন্ডেশন হয়, বা যারা আহত নিহত হয় বা তাদেরকে যেন একটা অনুদান বা ওদের থেকে বা দেয়। আমি একটু আসবো ইয়াসিন অপূর্ব ভাইয়ের কাছে। এই প্রবাসীদের সংগঠিত করার কাজটা কিভাবে হলো, এখান থেকে যদি একটু বলতেন। ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম বাংলাদেশে থাকতে। তো আমার ভাইয়া ওইখানে ছিলেন একজন ব্যবসায়ী। ভাইয়া অনেকদিন কষ্ট করার পরে আমাকে ওইখানে নিয়ে যায়, যে আমাদের একটা ব্যবসা বাণিজ্য হয়েছে, তুই চলে আস। আমি গেলাম। যে আমাদের প্রত্যেকটা প্রবাসী, আমরা যারা প্রবাসে যাই, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে কি, যে আমরা ভালো কিছু করব। কার জন্য? দেশ এবং পরিবারের জন্য। সেখানে যাওয়ার পরে আমরা ভালোভাবেই কাজ করতেছি, ফ্যামিলি ভালোভাবে চলতেছে। বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনকে কেন্দ্র করে আমি বেশি বিশ্লেষণ করতে চাই না, যে ছাত্রদের উপরে যেই গুলি, এই গুলিটা আমি স্পেশালি বলতে চাই, আপনারা প্রত্যেকে তো বিশ্বাস করেন যে রেমিটেন্সের টাকায় আমাদের বাংলাদেশ চলে। যদি রেমিটেন্সের টাকায় যদি বাংলাদেশ চলে, সেই রেমিটেন্সের টাকা দিয়ে আমার ভাইয়ের বুকে গুলি কেন যাবে? এর ভিতরে আমার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন বাংলাদেশে, তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না। তারা বেঁচে আছে নাকি মারা গেছে। সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম, যখন আমার মা, বাবা, আত্মীয় স্বজনদের সাথে আমি কথা বলতে পারতেছি না, কন্ট্যাক্ট করতে পারতেছি না, তাহলে আমি একজন কেন এখানে চুপ থাকবো? আমি তো একজন, আমার পরিবার, আমার মা, বাবা, আত্মীয় স্বজন সবাই এখানে আছে। তখন আমি যেহেতু একটু ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, ওই হিসাবে আমি একটা ডাক দিই আলাইন স্টেট, যেটাতে যে আসেন আমরা একটু কথা বলি। আমার ভাইয়া দীর্ঘ 16 বছর সেখানে ছিলেন। আমাকে ভাইয়া বললেন, না, এটা করা যাবে না, কারণ এই দেশের রুলসে এটা করা নিষিদ্ধ। তখন আমার সাথে যারা ছিল সবাই মিলে ভাইয়াকে রিকোয়েস্ট করলাম, ভাইয়া অনেকদিন এখানে ছিলেন, উনি আরবি ভালো জানেন, ভাইয়া তাহলে আপনি একটু রিকোয়েস্ট করেন থানায় গিয়ে যেন আমাদেরকে 5-10 মিনিট একটু সময় দেয়, যেন আমরা কথা বলতে পারি। তখন আমরা ওইখানে যাই। যাওয়ার পর ওইখানে আমাদেরকে পারমিশন দেয় নাই। তারপরেও ভাই দেখেন, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের দেশের জন্য, আমাদের মায়ের জন্য থাকতে পারি নাই। আমি স্পেশালি আলাইন স্টেটে মনে হয় 4 থেকে 5 মিনিট কথা বলেছিলাম। আমার এভিডেন্স আছে, আমি আপনাকে দিব, যে আমাদের দেশে যেগুলো হচ্ছে, আমাদের পরিবার কারোর সাথে যোগাযোগ নেই। তখন আমরা সবাই একত্রিত হয়ে আমি কিছুক্ষণ কথা বললাম। কথা বলার পরে একজন লোক আসলেন,
আসার পরে উনি 999-এ কল দিলেন। কল দিয়ে উনি পুলিশকে বললেন যে এখানে আন্দোলন হচ্ছে। উনি অবভিয়াসলি আমি বলবো উনি একজন আওয়ামী লীগের দোসর ছিলেন। না, উনি ওইখানে ছিল, বাংলাদেশি ওইখানে ছিলেন। উনি কল দেওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারছি যে উনি যে কোনো করতেছে। তখন আমরা এখান থেকে প্রোগ্রামটা শেষ করে যার মতো বাসায় চলে যাই। ভাইয়া ওইখানে যাওয়ার পরে ভাইয়ার আইডি কার্ডের ছবিতে তোলে, সাথে সাথে ভাইয়াকে কল দেয় যে আপনি কোথায়, একটু থানায় আসেন। ওইখানে যাওয়ার পরে ভাইয়াকে ধরে ফেলে। ওইখানে আমার ভাবি ছিল, আমাদের বাবু ছিল। আমার ভাবি আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে, রাতের 12টা বেজে গেছে, বলতেছে তোমার ভাইয়া কই? আমি ভাইয়া আছে, আসবে। কিন্তু আমি তো জানি, মানে থানা থেকে ভাইয়ার ফোন থেকে আমাকে কল দিছে যে আমি কোথায় থাকি। আমার ভিডিও ফুটেজ ওনাদের কাছে পাঠাই দিছে, আমাকে খুঁজতেছে। তখন ভাইয়া ফোন দিয়ে আমাকে বলল যে তোর ভাবিকে পাঠাই দিস, আমাকে নিয়ে যাচ্ছে। আমি ওইখানে গেছি, তখন 13 থেকে 14 মাস হবে, আমি বেশি কিছু চিনি না। আমার ভাইয়াকে নিয়ে যাচ্ছে। তখন আমার অনুভূতিটা কি, ওইখান দিয়ে আমার ভাবি আমাকে জিজ্ঞেস করতেছে আমার ভাইয়া কই? আমি বলতেছি ভাইয়া আছে। এরকম করতে করতে রাতে 3টা থেকে 4টা বেজে গেছে, তখন ভাইয়া তো নাই। তারপরে স্বীকার হয়েছে যে ভাইয়াকে নিয়ে গেছে। আমি নতুন, আমার ভাইয়া, ভাবি, তারপর বাবু, ওরাও। আমি কি করব? আমি ওইখানে মানে গেছি সবে মাত্র 12 থেকে 13 মাস হয়েছে। আমি কয়েকজনের চিনি, করার মতো কিচ্ছু নাই। মনে হয় যে আমার অন্ধকার। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পড়াশোনা করেছি বাংলাদেশে। পড়াশোনা করার পরে এই বাংলাদেশে একটা ছোটখাটো চাকরি আমার কপালে জুটে নাই। আমার ভাইয়া আমাকে সেই প্রবাসীর টাকা দিয়ে আমাকে পড়াশোনা করাইছে, তারপর সেই প্রবাসে গিয়ে কামড়ার মতো খাটতে হয়েছে। এরপরে আমার ভাইয়ার এই অবস্থা, তখন আমি কি করব? যাই হোক, লম্বা কাহিনী। এরপরে ভাইয়াকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে কাকে ধরবো, কোথায় যাব, কিছুই চিনি না। এরপরে খবর আসতেছে যে তোমাকে খুঁজতেছে। সিআইডি আইসা ফোন দিয়ে দেখাচ্ছে এই ছেলেটা কোথায় থাকে। সাথে সাথে দেখেন আমি, আমার ভাবি, বাবু, ওদের দুইজনকে বাসায় রেখে সেই বাসা ত্যাগ করে আমি আলাইন স্টেট ত্যাগ করে আবুধাবি স্টেটে চলে গেছি তাদেরকে রেখে। কারণ যদি আমি ধরা খেয়ে যাই তখন ওদের কি হবে, ওদের দুইজনে কি হবে, ফ্যামিলি এবং ভাবির। চলে যাওয়ার পরে ওইখানে আমি প্রায় আমার মোবাইল টোবাইল সব সুইচ অফ, আমার সাথে কোনো কন্ট্যাক্ট নাই। তারপরে এই যে প্রায় ওনাদেরকে ছাড়ার, ওনারা তো 7 তারিখে দেশে আসছেন। এরপরে ভিতরে 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 আমি চেষ্টা করেছি যে যাদের সাথে পরিচয় ছিল একটু কন্ট্যাক্ট করা, যে ওনারা কোথায় আছে, একটু খোঁজ নেওয়া যায় কিনা, কিন্তু পারিনি, ব্যর্থ হয়েছি আমি। যাই হোক, এর ভিতর আমরা আমাদের বাংলাদেশে এম্বাসিতে গিয়েছিলাম কয়েকবার। বাংলাদেশে এম্বাসিতে যাওয়ার পরে ওনাদের যে আচার আচরণ, আমার মনে হচ্ছে না যে ওনাদের আচার আচরণে ওনাদের, আমাদের বাংলাদেশ এম্বাসি আমাদের প্রবাসীদেরকে নিয়ে কাজ করবে, তারা এটা করে নাই। ওই আচরণ তাদের কাছে পাইনি। কয়েকবার গিয়েছিলাম। ওনাদের খবর পাইছেন? কোথায় আছে ওনারা, একটু বলতে পারবেন? পারে নাই। আমি তারপরে আমার ভাইয়া একজনের মাধ্যমে আমাকে খবর পাঠাই যে তাদেরকে ওই জায়গায় রাখছে। পরের দিন সকালে আমি যাই ভাইয়ের সাথে দেখা করছি। দেখা করার পরে ওই দিন আমি আবার এম্বাসিতে গিয়ে জিজ্ঞাসা করছি যে ওনাদের খবর পাইছেন কিনা। এম্বাসি বলেন না, খবর পাইনি। ওনারা আমাকে আরো উত্তেজিত হয়ে কথা বলতেছেন। আমি এটা বলি না যে আজকে আমি দেখা করে আসছি। যখন বলছে আমরা চেষ্টা করতেছি, তখন আমি বললাম আপনারা এম্বাসি হয়ে আমাদের বাংলাদেশের মানুষদেরকে নিয়ে যারা আপনারা কাজ করবেন, প্রবাসীদেরকে নিয়ে কাজ করার কথা, আপনারা তাদের খোঁজ দিতে পারেন। আমি একজন সাধারণ নাগরিক হয়ে আজকে তাদের সাথে দেখা করে আসছি, আমার ভাইয়ের সাথে দেখা করে আসছি। তারপরে ওনাদেরকে 7 তারিখ দেশে পাঠাই দেয়। পাঠাই দেওয়ার পরে মোটামুটি আমি নর্মাল, যে আমার কোনো সমস্যা নাই, এখন আমি নর্মালি চলতেছি। আমি কিন্তু আলাইন স্টেটে নাই, আমি আবুধাবি স্টেট। আমাকে সিআইডি কিভাবে আমার নাম্বার সংগ্রহ করছে, কিভাবে আমার নাম্বারটা পাইছে সেটা আমি জানি না। তখন আমাকে ফোন দেয়।
যে আর ইউ ইয়াসিন? ইয়েস আই এম ইয়াসিন, কাম টু ইমিডিয়েটলি সিআইডি। আমি জিজ্ঞেস করছি হোয়াট দ্য রিজন, কোনো রিজন আমাকে বলে নাই। তখন আমি আমার এই মুহূর্তে আমি যে কারোর সাথে কন্ট্যাক্ট করবো যে আমি কি করব, সে ওয়াইটা নাই। আলাইন স্টেট ত্যাগ করে আমি আবুধাবিতে গিয়েছিলাম, সেইখানে আমার পরিচিত কেউ নেই। তখন আমার ভাইয়াকে ফোন করছি, ভাইয়া আমি কি করবো এখন? ভাইয়া বলে তাহলে তুই চলে আস। আমি জানি ওনার যেহেতু আমাকে কল দিছে, এর ভিতর আমি বাংলাদেশ চলে যাই এই দেশটা ত্যাগ করে। দেখেন আবুধাবি এয়ারপোর্টটা রেখে আমি দুবাই থেকে আমি বাংলাদেশ ত্যাগ করতে চেয়েছিলাম। আমার সব কিছু হয়ে গেছে, যখন আমি ইমিগ্রেশন আসছি সেইখান থেকে আমাকে আটক করে সারা রাত আমার সাথে যারা ছিল তারা সবাই দেশে চলে যাচ্ছে, আমাকে বসিয়ে রাখছে সারা রাত। এরপরে এখান থেকে নিয়ে আমাকে একটা রুমে বন্দি করে রাখছে। ভোর 5টা বাজে ওইখান থেকে আমাকে সিআইডি এসে একটা কালো গাড়িতে উঠে নিয়ে যায়। তখন আমি একটা জিনিস চিন্তা করছি, গাড়ির ভিতরে ছোট্ট একটা জায়গা, হ্যান্ডকাপ লাগিয়ে ওইখানে বসাইছে। মনে হচ্ছে আমরা অনেক শুনি না যে মারা গেলে যেরকম আমরা কিছু দেখি না, দুচোখ কিছু দেখি না, অন্ধকার এরকম। তখন আমি একটা জিনিস চিন্তা করছি, মনে হয় যে এই পৃথিবীতে আমার আর কেউ নাই। আমার ভাইয়া ছিল সেখানে, আজকে আমার ভাইয়াও নাই। আমাকে যে আজকে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। তখন সেখান থেকে আমাকে কোথায় নিয়ে গেছে আমি জানি না। আমাকে সিআইডিতে রাখেন। সিআইডিতে রাখার পরে আসলে টর্চারের বিষয়টা আমি বলতে চাই না, যেহেতু এখনো আমাদের ভাইয়েরা ওইখানে বিভিন্ন সমস্যায় আছেন, তাদেরকে ধরতেছেন। ওইখানে রাখার পরে আমাকে 1 সপ্তাহ রাখার পরে ওনারা আমার থেকে সব লিখিত আকারে সব কিছু নিয়ে আমাকে বলল ওনাদের দেশ ত্যাগ করার জন্য। তখন আমাকে 1 সপ্তাহ পরে ছেড়ে দেওয়ার পরে আমি গিয়ে নর্মালি দেশে চলে আসতেছি। আসার পরে ওইখানে ওই দেশে 3 দিন বন্ধ থাকে। 3 দিন বন্ধ থাকার কারণে আমি যখন আবার এয়ারপোর্টে যাই তখন আমার এই সমস্যাটা, তখন আমাকে ওইখান থেকে ওনারা পুলিশ আমাকে ধরে নিয়ে পুলিশ ইমিগ্রেশনের ভিতরে ঢুকায়, ওইখানে আরও 2 দিন রাখে। 2 দিন রাখার পরে সব কিছু কমপ্লিট করে ওনারা আমাকে দেশে পাঠিয়ে দেয়। তো এখন সর্বশেষ কথা হচ্ছে, আমরা কার জন্য করছি? দেশের জন্য। যে দেশের জন্য আমরা আন্দোলন করে আজকে দেশে আসছি। আমি একটা কথা এখানে অ্যাড করি, সেটা হচ্ছে ভাইয়া যখন দেশে চলে আসে, ভাইয়া আমাকে বলল, ইয়াসিন ভাইয়া তো এখন চলে আসছি, তুই একটু আমার মা বাবাকে দেখে রাখিস, একটু চেষ্টা করি যেন ফ্যামিলিটা চলে। তখন যখন আমি সহ দেশে চলে আসতে হয়েছে, এখন আপনারা চিন্তা করেন যে আসলে আমার পরিবার, আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, তারা কিভাবে চলতেছে, আমার ফ্যামিলি আজকে কিভাবে চলতেছে। আমার জায়গা থেকে যদি আপনারা একটু চিন্তা করে দেখেন যে তাদের সর্বোচ্চ হারিয়ে যখন আজকে তারা বাংলাদেশে এসে নিঃস্ব হারা হয়ে বসে আছে, তাদের ফ্যামিলি কিভাবে চলতেছে। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের গাড়ি বাড়ি সবকিছু আমরা রেখে চলে আসছি। আজকে আমার ভাইয়া আমাকে বলছে তুই ফ্যামিলিকে দেখে রাখিস। আমি ইয়াসিন আজকে কাকে বলবো যে তুই আজকে মা বাবাকে দেখে রাখিস? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। তাহলে যার জন্য করলাম, দেশের জন্য করলাম, সেই দেশ আজকে আমাকে কি দিল? এই যে এতদিন হয়েছে আমি দেশে আসলাম, সেই দেশের যারা ঊর্ধ্বতম কর্মকর্তারা রয়েছেন তারা একবার এসে জিজ্ঞেস করে নাই যে তোমাদের চাওয়া কি, তোমরা কি চাও? তাই আমি বলবো আমাদের 3 দফা দাবি, আমাদের অনেক দাবি ছিল। এই দাবিগুলোর ভিতরে আমাদের 3টা দাবি। প্রথম দাবি হচ্ছে এখনো দুবাইতে গ্রেপ্তার চলছে, কূটনৈতিকভাবে সেটি যেন বন্ধ হয়। এবং দ্বিতীয় দাবি হচ্ছে পুনর্বাসন, যেটা হচ্ছে আমাদের যারা ওই দেশে ব্যবসা বাণিজ্য করে স্পেশালি তাদেরকে যেন সেই দেশে পাঠায় স্পেশালি। সেটা হোক, যদি ডিরেক্টলি না পাঠানো যায়, আমি বলবো সরকারের কাছে এটা আমার বিনীত আবেদন, ভিজিটের মাধ্যমে হলেও তারা যেন সেই দেশে গিয়ে তাদের ব্যবসা বাণিজ্যটা চালিয়ে তারা যেন খেতে পারে। আর যারা যেতে চায় না, তারা যদি ব্যবসা বাণিজ্য করতে চায় তাদেরকে
বিনা সুদে সেই লোনটা দেওয়ার জন্য। এবং তৃতীয় হচ্ছে যারা আমাদের এই বিষয়ের সাথে জড়িত ছিল, যেমন বিশেষ করে এম্বাসি এবং আওয়ামী লীগপন্থী যারা ছিল, তাদের স্পেশালি আইনের আওতায় এনে সেই শাস্তি দিতে হবে। আর আমি প্রত্যেকটা প্রবাসীদেরকে নিয়ে একটা কথা বলতে চাই, এটা আমি শেষ। আমরা প্রত্যেকটা প্রবাসীরা সবসময় আপনারা দেখেন আমরা অবহেলিত। যদি জুলাই গণঅভ্যুত্থানের জুলাই স্মৃতি ফাউন্ডেশন হতে পারে, তাহলে আমরা প্রত্যেকটা প্রবাসী আমাদের বাংলাদেশের জন্য কাজ করি, আমরা বাংলাদেশকে শক্তিশালী করি আমাদের রেমিটেন্স দিয়ে। তাহলে যখন আমাদের এই প্রবাসী ভাইরা কখনো সমস্যায় পড়ে, তখন কেউ পাশে থাকে না। তাই আমি বলবো আমাদের এই প্রবাসীদের জন্য একটা ফাউন্ডেশন তৈরি করা হোক প্রবাসীদের নামে। এটা হচ্ছে আমার অভিব্যক্তি। আপনি তো আন্দোলনে ছিলেন, আন্দোলন দেখেছেন, তো আপনি কি বলতে পারেন কি মানে আমরা তো শুধু আমিরাতের কথা শুনলাম, অন্যান্য দেশগুলোর কি অবস্থা? আমাদের প্রবাসী তো সারা বিশ্বেই ছড়িয়ে আছে। জুলাইয়ের যখন আন্দোলন একদম তুম্মে চলে যায়, তখন আমাদের সজীব ভুঁইয়া যখন হচ্ছে আপনার ঢাক দেয় সকল প্রবাসী এবং কি হচ্ছে সকল এই বিদ্যুৎ বিল থেকে এভরিথিং সব কিছু যখন অফ করে দেওয়ার কথা বলে, এর পাশাপাশি প্রবাসীদেরকে আহ্বান করা হয় যে আপনারা রেমিটেন্স শাটডাউন দিয়ে আমাদের পাশে থাকেন। আমরা নিজেরা ওনাদের, আমি তখন দেশে ছিলাম, আমার দেশে হচ্ছে আপনার 1 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত আমাদের নোয়াখালীতে খুব সক্রিয়ভাবে হচ্ছে আমরা আন্দোলন করি। আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভাইরা মিলে আমরা পুরো নোয়াখালী আমাদের আয়ত্তে রাখি আন্দোলনের শুরু থেকে। তো এখানে আমি আজকে আপনাকে অনেক গুরুত্ব সহকারে অনেকগুলো তথ্য জানাবো। সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যখন আপনার 8ই আগস্ট আমাদের মেবি সরকার গঠন হয়েছে, সরকার যখন গঠন হয়ে যায় এরপরে হচ্ছে আমি ঢাকাতে আসি। তা আমি ঢাকাতে আসার পরে এর আগে হচ্ছে আপনারা সবাই সংবাদ মাধ্যমে জানছেন যে দুবাইতে 57 বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে বা ওরা গ্রেপ্তার হয়েছে। তো এই জন্য হচ্ছে আমি তখন ঢাকায় আসি যে এই প্রবাসীদেরকে নিয়ে তো দেখি এখন সরকার গঠন হচ্ছে বা সরকার একটা কারা উপদেষ্টা হচ্ছে সেই দিকে ফোকাস, বাট প্রবাসীদেরকে নিয়ে কে কোনো ফোকাস করছে না বা দিচ্ছে না। তা আমি নোয়াখালী থেকে ঢাকায় আসি, আমি তখন হচ্ছে সার্জিস আলমের সাথে সাক্ষাৎ করি, আমি হচ্ছে আপনার টিএসসিতে। এরপরে হাসনাত আবদুল্লার সাথে আমি সাক্ষাৎ করি, ওর সাথে আমি কথা বলি। তো ওদেরকে আমি অবহিত করি যে সার্জিস আলম ভাইয়া বা হাসনাত আবদুল্লাহ, আপনারা হচ্ছে এখন বর্তমানে বলা যায় আপনারা এখন সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছেন, আপনাদের কথা এখন সব জায়গায় গ্রহণযোগ্যতা। তা আপনারা আমাদের প্রবাসীদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেন বা আমাদের সাথে একটা মত বিনিময় করেন, বা হচ্ছে আপনারা কি করবেন। তখন হাসনাত সার্জাস আমাকে বলতেছে যে আমরা দেখতেছি বা দেখবো। তো এরপরে যাক দেখবে, ওনারা বিজি মানুষ, সময় পাচ্ছে না, দেখবে। তো এরপরে হচ্ছে জায়গায় এরপরে আমি আমার কাজে মানে মনোযোগী হয়ে যে আমি চলে আসি। এরপরে যখন দেখতেছি যে আমাদের 7 তারিখে আপনার একটা 14 জনের একটা প্রবাসীরা আছে, দুবাই প্রবাসীরা। তো ওনারা যখন দুবাই থেকে যখন বাংলাদেশে এসে পৌঁছায়, তখন আমি ব্যক্তিগতভাবে হচ্ছে আপনার মানে চেয়েছিলাম যে ওখানে হয়তো আসিফ নজরুল স্যার আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, হয়তো কোনো একজন উপদেষ্টা ওনাদেরকে স্বাগতম জানাবে বা হচ্ছে যাবেন, কিন্তু সেটা হলো না। সেইটা কি হলো, সেখানে হচ্ছে পুলের তোড়া নিয়ে সার্জিস আলম এমনকি হাসনাত আবদুল্লাহ গিয়ে তারা ওদেরকে স্বাগত জানায়, ওরা দেশে আসে। যাক ভালো কথা, ওরা দেশে আসছে। দেশে আসার পরে আমি এর পরের মাসে আবার ঢাকাতে আসি। ঢাকা আসার পরে হচ্ছে আপনার সার্জিস আলম হাসনাত আবদুল্লার সাথে আবারও দেখা করি। এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের কথা বলতেছি। তো সেপ্টেম্বর মাসের 25 তারিখে আপনি অবগত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত তারা ওইখানে একটা গ্যালারি করে, যেটাতে হচ্ছে জুলাইতে যারা আহত হয়েছে নিহত হয়েছে সবার একটা প্রদর্শনী করে। তো ওই প্রদর্শনীতে আমি যখন যারা আয়োজক ছিল তাদেরকে আমি প্রশ্ন করলাম যে ভাই, এখানে আপনারা এত বড় একটা গ্যালারি করলেন, এত হাজার হাজার মানুষ দেখতেছে, এই প্রবাসী বা আমরা প্রবাসীরা আমাদের কি এই আন্দোলনে কোনো মানে আমাদের গুরুত্বপূর্ণ কি কোনো ভূমিকা ছিল না? হ্যাঁ অবশ্যই ছিল। তাহলে আপনাদের এই যে আপনারা দেওয়াল লিখি করলেন, এখানে কি আমাদের জন্য কি একটা লাইন লেখা উচিত ছিল না? বা আমাদের জন্য কি আমাদের ব্যানার আছে, আমরা যারা দুবাইতে আন্দোলন করছি
সবাই তো ছবি আছে, আপনারা অনলাইন থেকে তো নিয়ে হলো এখানে একটা ছবি দিতে পারতেন বা হচ্ছে একটা জিনিস করতে পারতেন, সেটা আপনারা করেননি। এর পরিপ্রেক্ষিতে ওইখানে হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট একটা, ওর সাথে আমার সাথে এটা নিয়ে খুব ভাত বিকন্দা হয়ে যায়, এবং কি তার সাথে মানে সে আমাকে একটা কথা বলতেছে যে ওদের জন্য এত কিছু করলাম, প্রবাসীদের জন্য এসে এই মানে ও আমাকে একটু, আমার কাছে এটা খুবই খারাপ লাগছে, গালি টাইপের একটা কথা বলে। তখন ওইখানে আপনার সমন্বয়ক সার্জিস আলম ছিল, হাসনাত আবদুল্লাহ ছিল, আর আব্দুল হান্নান মাসুদ ছিল। তখন আমি সবাইকে ঢাকি বললাম যে এই হচ্ছে আপনাদের নমুনা, আজকে আপনারা সমন্বয়কদের সামনে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট প্রবাসীদেরকে নিয়ে হেয় করতেছেন, আপনারা এর কোনো প্রতিবাদ করছেন না। পরে আব্দুল হান্নান মাসুদ ডেকে আনে ওকে, বলে যে ক্ষমা চাইতে। আমি বললাম যে আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না, সে প্রবাসীদেরকে নিয়ে কেন নেগেটিভ কথা বলবে। যাক, তারপরে ওরা ওদের মতো করে কাজ করতেছে, আমরা আমাদের মতো করে। তো এরপরে হচ্ছে বেসিক্যালি আমি আমাদের নোয়াখালীতে এই দুবাই ফেরত প্রবাসী একজনকে পাই, আমি ওনার সাথে সাক্ষাৎ করে হচ্ছে আমার বিষয়টা হচ্ছে যে তখনও কিন্তু আপনার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় নাই। তা আমার কথা হচ্ছে যে দুবাইতে থেকে যারা আসছে বা আসবে, আমরা সবাই সৌদি আরব, দুবাই, কাতার, বাহারান, যত গালফ কান্ট্রি আছে, আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসবো এবং সবাই মিলে হচ্ছে একটা কাজ করব। তা আমি ওই বেসিক্যালি ওই জায়গা থেকে হচ্ছে আমি আমার জায়গা থেকে কাজ করে যাচ্ছি, এখন অবধি কাজ করে যাচ্ছি, আর আমার যতদিন জীবিত থাকি ততদিন পর্যন্ত আমি কাজ করে যাব। এখন এখানে খুবই দুঃখজনক বিষয়, খুবই আক্ষেপ করে বলতে হয়, আজকে বাংলাদেশ সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তী সরকারের গঠন হয়েছে প্রায় 5 মাস হয়ে যাচ্ছে, সরকারিভাবে তো কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা প্রবাসীরা যারা দুবাই, সৌদি আরবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা নিজে ব্যক্তি উদ্যোগে সচিবালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কোনো মন্ত্রণালয় আমাদেরকে একটু স্পেস দিচ্ছে না যে আমরা চাচ্ছি আসিফ নজরুল স্যারের সাথে একটু সাক্ষাৎ করব, উনি আমাদের মতামতগুলো শুনবে এবং কি আমাদের সাথে কথা বলবে, আমরা কি চাই সেগুলো উপস্থাপন করবে। এখন আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন, যারা আপনারা জার্নালিস্ট আছেন, আপনার এই সরকার গঠনের হওয়ার পর থেকে জামাত ইসলাম বলেন, তারপর হচ্ছে জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, সুশীল সমাজ বলেন, বামপন্থী বলেন, অনেকে অনেক ধরনের সমাবেশ করতেছেন, বক্তব্য দিচ্ছেন। কয়টা রাজনৈতিক দলের মধ্যে আপনি প্রবাসীদেরকে নিয়ে একটা কথা শুনেন নাই? আপনি দেখেন বর্তমানে হচ্ছে ঠিকানা নামের একটা প্রোগ্রাম করে খালেদ মহিনুদ্দিন সাহেব, আমি আপনার প্রোগ্রামের এইখান থেকে বসে ওনাকে একটা প্রশ্ন করি, আপনার কাছে আপনারা যারা হেভিওয়েট বিএপি পার্সন বলেন, যারা রাজনীতি করে, তাদেরকে নিয়ে আপনারা প্রোগ্রাম করেন, আমাদের এতে কোনো যায় আসে না, কিন্তু কয়টা রাজনৈতিক দলের নেতাকে আপনি একটা প্রশ্ন করছেন যে প্রবাসীদেরকে নিয়ে আপনাদের কি উদ্যোগ, প্রবাসীদেরকে নিয়ে আপনাদের কি করণীয়, প্রবাসীদেরকে নিয়ে আপনারা কি করতে চান? করেননি, কারণ সেটা আপনারা করবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আরেকটা জিনিস আপনাকে অবগত করি, আপনার দিগন্ত যমুনা টিভি যাদের মানে কথা প্রত্যেকটা টেলিভিশনের প্রত্যেকটা দেওয়ালে তাদের টেলিভিশনের নামটা লিখিত হয়েছে, আমরা মনে হয় অন্তত যমুনা টিভি আমাদের পাশে আসি দাঁড়াবে, আমাদের কথাগুলো শুনবে, আমরা কি চাই সেটা তুলে ধরবে। কিন্তু আজ পর্যন্ত যমুনা টিভি একটা প্রোগ্রাম করে যেটা হচ্ছে রাজনীতি প্রোগ্রামে আপনি সমন্বয়কদেরকে নেন, কোনো দুঃখ নাই, আপনি রাজনীতিবিদদেরকে নেন, কোনো দুঃখ নাই, কিন্তু আপনার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ডাক দিয়েছে, যারা সমন্বয়কদের ডাকে সাড়া দিয়ে আপনার রেমিটেন্স শাটডাউন দিয়ে তাদের আজকে জীবন সন্নিক্ষণে, তাদের এখন একটা টাকা নাই, এখানে অনেক 190 জন মানুষ এসে উপস্থিত হয়েছেন, আপনি বিশ্বাস করেন ওদের পকেটে একটা টাকা নিয়ে আসতে পারেনি, একটা রিয়েল নিয়ে ওরা আসতে পারেনি, কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে সেইভাবে কাজ করতেছেন না করার কারণে আজকে আমরা অবহেলিত, আমরা সব জায়গাতে নিগ্রহের শিকার হচ্ছি। এর পাশাপাশি আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই, দীপ্তি চৌধুরী চ্যানেল আইতে একটা অনুষ্ঠান করে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দেখেছি যে স্টুডিও একটা জিনিস, আর হচ্ছে আপনি যখন কোনো ভাষায় গিয়ে বা কোনো রাজনৈতিক দলের নেতাদের বক্তৃতা নেবেন তখন হচ্ছে সেটা স্পষ্ট বোঝা যায়। তা আমরা দেখেছি আপনারা রাজনৈতিক নেতাদের কথা শোনার জন্য তাদের বাসায় দৌড়াচ্ছেন, তাদের বাসায় গিয়ে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, আর ভাই নেন, সেটা আপনাদের কাজ, আপনারা সাংবাদিক, কিন্তু আপনারা কি এখন পর্যন্ত
এই যে 190 জন প্রবাসী এসে পৌঁছাইছে দেশে, তারপরে সৌদি আরবের কথা তো নাই বললাম, ওইখানে কতজন মানুষ অ্যারেস্ট হয়েছে, কতজন গ্রেপ্তার হয়েছে, কতজন বাংলাদেশে এসে পৌঁছাইছে, সেই বেসিক্যালি তথ্যটা কোনো মন্ত্রণালয় না। আমি নিজে উদ্যোগী হয়ে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, ওরা বলতেছে না আমরা তো কিছু জানি না। তো আমার কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দেওয়ার কারণে আজকে ওনারা উপদেষ্টা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। এখন সবচাইতে বৈষম্যতা আমাদের প্রবাসীদের সাথে করা হচ্ছে, সবচাইতে বৈষম্যতা আজকে প্রবাসীদেরকে নিয়ে আপনারা করতেছেন। কারণ আপনাকে আমি একটা জিনিস অবগত করি, বাংলাদেশের দুইটা জিনিস খুবই সেন্সিটিভ, একটা হচ্ছে প্রবাসী আর একটা হচ্ছে ইসলাম। আপনি যখন এই দুইটা কথা বলবেন, এই দুইটার কথা যখন তুলে ধরবেন, তখন মানুষকে আপনি ছুঁইতে পারেন, মানুষকে টাচ করতে পারেন, মানুষের সিম্প্যাথি পাওয়া যায়। কিন্তু যখন আপনি এগুলো বলবেন না, তখন মানুষের সিম্প্যাথি পাওয়া যায় না। তা আপনারা সাংবাদিকরা বা হচ্ছে আপনারা যে সমস্ত মিডিয়াকে আমরা এতদিন মূলধারার মিডিয়া বলতাম, বা হচ্ছে আপনার বিশেষ করে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা অনলাইনে সাক্ষাৎকার দিচ্ছেন, বিভিন্ন সভা সেমিনারে বক্তৃতা দিচ্ছেন, আপনারা দেন, আপনারা কথা না বললে কে কথা বলবে? কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা যে কথা বলেন আমাদের প্রবাসীদেরকে নিয়ে, আপনারা কয়টা কথা বলেন, কয়টা বাক্য বলেন, কয়টা সেন্টেন্স বলেন? আপনারা কেউ বলতেছেন না, কেউ বলবেনও না। কারণ আপনারা হচ্ছে রাজনীতি করেন। রাজনীতি কাদের জন্য করেন? জনগণের জন্য করেন। এখন জনগণ কারা? জনগণ হচ্ছে শুধু কি আপনারা আওয়ামী লীগ করলে সে জনগণ, বিএনপি করলে সে জনগণ? সে জনগণের মধ্যে কি আমরা প্রবাসীরা নাই? তা আমরা 2 কোটি প্রবাসী, 3 কোটি প্রবাসী, আমরা কি হচ্ছে এই তালিকার মধ্যে থাকতে পারি না? আমাদের জন্য কি আপনারা একটা সেন্টেন্স বা হচ্ছে একটা বাক্য বলতে পারেন না? না, আপনারা বলবেন না। আমি আপনাকে একটা কথা বলি, আমি নিজে নুরুল হক নূর বিপি গণ অধিকার পরিষদ, তার সাথে আমি সাক্ষাৎ করেছি যে আপনি আমাদের প্রবাসীদেরকে নিয়ে কি কোনো কিছু ভাবতেছেন? আপনার দলকে তারুণ্যের দল বলা হয়, আপনার এই তারুণ্য দল থেকে আপনি প্রবাসীদেরকে নিয়ে কিছু একটা করেন। বলতেছে ঠিক আছে আমরা করব, তবে কখন করবেন সেটা উনি ছাড়া আর কেউ জানে না। আমি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি গোলাম মারওয়া পরোয়ার সাথে আমি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছি। তখন ওনাকে বললাম যে স্যার আপনারা তো একটা ইসলামিক দল, আপনারা তো হচ্ছেন আপনার ইসলামী দিক থেকে আপনারা সবাই আপনাদেরকে মূল্যবোধ করে, আপনাদেরকে শ্রদ্ধা করে, আপনাদেরকে ভালোবাসে, তাহলে ওই জায়গা থেকে কি আপনারা আমাদেরকে নিয়ে একটা মতবিনিময় প্রোগ্রাম করেন, যে প্রোগ্রামের ধারা আপনার বাংলাদেশের 66 জেলা থেকে মানুষ দেখবে, বিশ্বের যতগুলো দেশ আছে সেখান থেকে মানুষ দেখবে। উনি আমাকে উত্তর দিয়েছে যে বাবা তোমাদেরকে যে ওইখানে আন্দোলন যে করছে, তোমাদেরকে আন্দোলন করতে বলছে কে? তা আমি ওনার ওই কথার অ্যান্সার আমি বলছি যে আমাদেরকে তো তখন কেউ বলেনি, আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হাসনাত, সার্জিস, নাহিদুল ইসলাম, সজীব আলম, এদের কারণে এরা যখন ডাক দিয়েছে যে আপনারা রেমিটেন্স অফ করেন, আপনারা আন্দোলন আমাদেরকে সাহায্য করেন আন্দোলনের সাথে, তখন আমরা রেমিটেন্স শাটডাউন দিয়েই তো ওনাদের পাশে ছিলাম। তাহলে এরপরে আমি আরেকটা জিনিস বলি আপনাকে, আমরা প্রবাসী, আমরা যদি মনে করেন রাস্তায় একটা মিছিল বা একটা প্রোগ্রাম বা একটা কিছু করি, মনে করেন আমরা দুবাইতে যারা অ্যারেস্ট হয়েছি ওনাদের ব্যানারে নিয়ে আমরা একটা মানববন্ধন করলাম বা রাস্তা দখল করলাম, এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কাকে নিয়ে কথা বলতেছেন। আপনি প্রবাসীদেরকে নিয়ে কথা বলবেন। এখন প্রবাসী মানে কিন্তু একজন না, প্রবাসী মানে হচ্ছে আপনার বিশ্বের যতগুলো কান্ট্রিতে প্রবাসী আছে ওই সকল প্রবাসীর একটা সম্মান আছে। এখন দেখেন আনসার আন্দোলন করছে, রিক্সার ড্রাইভারেরা আন্দোলন করেছে, কাজের বুয়েরা আন্দোলন করেছে, আরো অনেকে আন্দোলন করেছে, কিন্তু তার মানে কি আমরা রাস্তা নেমে যাব? না, আমরা রাস্তা নামবো না, আমরা রাস্তা নামতে চাইও না। অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি দেখেন বর্তমানে আপনার রেমিটেন্সের প্রবাহ কি পরিমাণ বৃদ্ধি হয়েছে। আর যখন ফেসিবাদকে হটানোর জন্য আমাদের জুলাই মাসে কতটুকু রেমিটেন্স ছিল, কত এই 13 কত পয়েন্টে নেমে এসেছিল আমাদের রেমিটেন্স প্রবাহ, আর আজকে ডিসেম্বরের কত 2.40 মিলিয়ন ডলারের মতো রেমিটেন্স এই পর্যন্ত আসবে। এর বাইরে আমরা আরও দিতে থাকবো। কিন্তু আপনারা দেখেন আমাদের জন্য কি করা হচ্ছে, আমাদের জন্য এয়ারপোর্টে একটা বিএপি লঞ্চ করা হচ্ছে। আরে ভাই আমাদের দরকার নেই বিএপি লঞ্চে, আমরা প্রবাসী, আমাদের যদি পকেটে টাকা থাকে আমরা কিনে খেতে পারবো, আর যদি পকেটে টাকা না থাকে আমরা উপোস থাকার অভ্যাস আছে, আমরা সেটা থাকতে পারি। আসিফ নজরুল স্যার আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আপনাকে আমি একটা কথা বলতে চাই, প্রবাসীদেরকে নিয়ে আপনি খেলা বদ্ধ করেন, আপনি প্রতিনিয়ত শ্রেণীরে আপনি প্রবাসীদেরকে নিয়ে কাজ করবেন, প্রবাসীদেরকে এই করবেন সেই করবেন। আরে সেটা
এটা কথাই নয়, আমরা কাজে দেখতে চাই। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি সকল দেশবাসীকে এবং কি সকল বিদেশে যতগুলো ভাই আছে সবাই এক আওয়াজ তুলেন যে আগামী 5 কার্য দিবসের মধ্যে এই দুবাই ফেরত প্রবাসী সৌদি আরবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাইকে নিয়ে আপনারা কি করবেন, আপনারা অতি শীঘ্রই আপনারা 5 কার্য দিবসের মধ্যে আপনারা হচ্ছে প্রজ্ঞাপন জারি করেন যে আমরা ওনাদেরকে নিয়ে এটা করতে চাই, আমরা এটাকে করব, বা হচ্ছে আমাদের এটা হচ্ছে পরিকল্পনা। কিন্তু আপনারা সেটা করছেন না। আজকে সরকার গঠনের পর থেকে 5 মাস অতিবাহিত হচ্ছে, আপনারা আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছেন, আমরা সে আর ধৈর্য ধরবো না। আর আরেকটা জিনিস আপনাকে আমি বলি, আমরা প্রবাসীরা আপনার দেখেন ওনারা আসলে মানে আমি জানি ওনারা রাজনীতি করে বা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, সেই জায়গা থেকে ওনারা বিজি থাকতেই পারেন বা ওনারা সব সময় হয় না। কিন্তু তার মানে এই না যে আপনি প্রবাসীদেরকে নিয়ে খেলা করবেন। প্রবাসীদেরকে নিয়ে খেলা করলে সেইটা আপনারা দেখেছেন তৎকালীন মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক কিভাবে হাত জোড় করে কান্না করে প্রবাসীদেরকে বলেছে যে আপনারা রেমিটেন্স পাঠান, কিন্তু আমরা প্রবাসীরা পাঠাই নাই। এর আগে বিগত 17 বছর আপনি দেখেছেন যে বিএনপির পক্ষ থেকে অনেক আন্দোলন সংগ্রাম করেছেন এবং ওনারা বলেছেন প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দিতে এই করতে সে করতে, কিন্তু কেউ কখনো কোনো প্রবাসী এইভাবে একতাবদ্ধ হয় নাই। কিন্তু এই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সবাই একতা প্রকাশ করে রেমিটেন্স শাটডাউন দিয়েছে। রেমিটেন্স শাটডাউন দিয়ে আজকে ফেসিবার দিকে হটানোর মূল রাস্তাটা ক্লিয়ার হয়েছে। আমি আপনাকে বলি, বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এর প্রথম কৃতিত্ব দিতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে, এর ফলের কৃতিত্ব কিন্তু আপনি দিতে হবে প্রবাসীদেরকে। কারণ প্রবাসীরা যদি আপনার রেমিটেন্স শাটডাউন না দিত তাহলে মনে করেন সরকার এভাবে পালিয়ে যেতে বাধ্য হতো না। সরকার দেখেছে যে আমাদের গলা চিপে ধরেছে যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এর পাশাপাশি হচ্ছে আপনার প্রবাসীরা। তো তখন যাই তারা বাধ্য হয়ে তারা আজকে দেশ ছাড়া, তারা ফ্যাসিস্ট, তারা এখন ডাকাতের মতো চোরের মতো পালিয়ে গিয়েছে। আচ্ছা আমি সেদিকে যাই না, সেটা রাজনীতিক আলাপ। কিন্তু আমার কথা হচ্ছে যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আপনারা যারা সমন্বয়ক আছেন, আপনারা বর্তমানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দিয়ে আপনারা আহত এবং নিহত পরিবারের সাথে আছেন, থাকেন। আমার সরকার আপনাদেরকে এখানে এই প্রান্তে প্রায় 100 কোটি টাকার মতো দিয়েছে। সরকার 100 কোটি না, সরকার যদি 5000 কোটি টাকাও দেয় বা 500 কোটি টাকাও দেয়, আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা প্রবাসীরা এই ফাউন্ডেশনের টাকা দিব, হেল্প করব সব কিছু। কিন্তু আমার আক্ষেপের জায়গায়, আমার সবচেয়ে কষ্টের জায়গাটা হচ্ছে যে আমাদের প্রবাসীদের জন্য কি আপনারা একটা রেমিটেন্স শাটডাউন এর রেমিটেন্স স্মৃতি ফাউন্ডেশন নামের বা হচ্ছে আপনার রেমিটেন্স শাটডাউন দিয়ে আমরা যে আপনাদের পাশে ছিলাম আমাদের নামে একটা ফাউন্ডেশন করেন। আপনারা শুধু ফাউন্ডেশন করে দেন, প্রবাসীরা 2 হাত ভরে দিবে এই ফাউন্ডেশনের টাকা। আমরা মনে করেছিলাম আমাদের পাশে এসে আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি শাইখ আহমদুল্লাহ সাহেব, উনি হয়তো আমাদের পাশে দাঁড়াবেন, প্রবাসীদেরকে নিয়ে একটা কিছু কাজ করবেন। আমরা মনে করেছিলাম ডক্টর মিজানুর রহমান আল আজহারি দেশে এসেছেন, উনি আমাদের পাশে দাঁড়াবেন। যেহেতু ওনাদেরকে মানুষ অনেক ভালোবাসে, আমরা প্রবাসীরা ব্যক্তিগতভাবে ওনাদেরকে ভালোবাসি। তাই আমার আজকে কথা হচ্ছে আপনারা সকল রাজনৈতিক ব্যক্তিত্ব আপনারা একমত হন এবং যারা ইসলামিক বক্তা আছেন তারা একমত হয়ে আমাদের প্রবাসীদের পাশে এসে দাঁড়ান, আমাদেরকে ডাকেন, আমাদের কথাগুলো শুনেন আমরা কি চাই। আপনি জানেন গত মাসের 24 তারিখে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ফোন দেওয়া হয় যে আপনারা ঢাকায় আসেন, আপনাদেরকে 50,000 টাকা করে দেওয়া হবে। তো এরপরে অনেকে হচ্ছে আপনার ঢাকা রওনা দিয়ে দিয়েছে, কেউ অর্ধেক পথ এসেছে, কেউ ঢাকায় এসে পৌঁছে গেছে। তারপরে আবার হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ফোন দিয়ে বলা হয় যে আপনাদেরকে আমরা এই টাকাটা এখন দিচ্ছি না, আমরা আবার পরবর্তীতে আপনাকে জানিয়ে দেব। এখন আমরা সবাই এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমরা টাকার জন্য আন্দোলন করিনি, বিদেশে এবং দেশে আমরা আন্দোলন করেছি আমাদের দেশের মানুষ, দেশ রক্ষার স্বার্থে, দেশের মানুষকে রক্ষা করার স্বার্থে, পরিবারকে বাঁচানোর স্বার্থে। তাই আমাদেরকে টাকা দিয়ে মূল্যায়ন করবেন না, সকল ক্ষতি টাকা দিয়ে পোষানো যায় না। আমি বলতে চাই আপনারা আমাদেরকে নিয়ে কিভাবে কাজ করলে প্রবাসীদের উন্নয়নে কাজ করা যায় সেটা নিয়ে আপনারা ভাবুন। আপনারা জুলাই স্মৃতি ফাউন্ডেশন করেছেন, ভালো কথা, আমাদের জন্য একটা রেমিটেন্স ফাউন্ডেশন করেন, যেটা দিয়ে যতদিন বাংলাদেশ থাকবে
ততদিন এই ফাউন্ডেশন থাকবে, ততদিন এই ফাউন্ডেশনের দ্বারা সকল ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এখন আপনার মনে করেন 190 জন দুবাই প্রবাসী এসে পৌঁছাইছে, সৌদি আরব থেকে 8 জন এসে পৌঁছাইছে। আপনি বিশ্বাস হবেন না, আমি একজন মক্কা প্রবাসী, আমি সৌদি আরবে থাকি, হেরামের পাশে মেসপালাতে। প্রতিনিয়ত আপনার নাস্তা করতে যাচ্ছেন, আপনাকে ডাকতেছে তাল, জিব একামা দেওয়ার পরে বলতেছে এল্লা রো সাইয়ারা। আপনাকে এক কথা বলার সুযোগ দিচ্ছে না যে কেন নিচ্ছিস, কেন আমাকে ধরতেছিস। প্রতিনিয়ত আপনি 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে আপনি যখন যান, তখন আপনার দুইটা প্রবলেম হয়। একটা প্রবলেম হচ্ছে দালালে আপনাকে প্রবলেম করে, আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে যাওয়া হয়। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনার এই যে মনে করেন বিনা কারণে আপনি, হ্যাঁ ঠিক আছে আপনার দেশের আইন আছে, কানুন আছে, সেটা আমরা মেনটেন করতে হবে। আমি যদি অপরাধী হই, তুই আমাকে ধর, আমার কোনো প্রবলেম নাই। আমার প্রবলেমটা কি আপনার মানে ওইটা তো হচ্ছে আপনার, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, ওইটা হচ্ছে রাজতন্ত্র দেশ। আমাদের যে মানে কথাগুলো শুনবে বা কি কারণে আমাকে ধরলি কেন, আমি এই প্রশ্নটা করার কোনো অপশন পাই না। এবং কি হচ্ছে আপনার যারা বাংলাদেশের নিয়োজিত আছে আমাদের এটা আমাদের বাংলাদেশের যারা এম্বাসি দূতাবাসের পক্ষ থেকে ওনাদের যারা দক্ষ হয়, ওনারা যেহেতু কর্মঠুক হয় এবং কি ওনারা যেহেতু প্রবাসী বান্ধব হয়, যেহেতু প্রবাসীরা যে কোনো বিপদ আপদে প্রবাসীদের কথা তারা তুলে ধরতে পারে, প্রবাসীদের পাশাপাশি দাঁড়ায়। সর্বশেষ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা আমরা মূলধারার সাংবাদিক এবং কি মূলধারার গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা আমাদের কথাগুলো শুনুন, আমরা প্রবাসীরা কি চাই, আমাদের পাশাপাশি দাঁড়ান। আপনাদেরকে নিয়ে আমাদের অভিযোগ থাকতেই পারে, তার মানে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা না করলে আমরা কখনো সফলতার মুখ দেখব না। দিন শেষে সাংবাদিকদের আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন সাংবাদিকদের। এভাবে আমরা পরস্পরের ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই। কিন্তু আমরা সব বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত করতে হয়েছি বিদায় আজকে হাজার হাজার প্রবাসী পথের ভিখারি হয়ে গেছে। সেইখান থেকে আপনাদের মাধ্যমে আপনারা সবাই আপনাদের জায়গা থেকে আমাদের জন্য একটু ভাবুন, আমাদের জন্য একটু কাজ করুন। এবং কি আপনারা দুবাইতে যে প্রবলেম হচ্ছে বর্তমানে, যাদেরকে বিনা কারণে এই যে মামলাকে কেন্দ্র করে এখনো প্রতিনিয়ত মানুষ ধরে পাঠাই দিচ্ছে, এই একটা ইস্যু। আর দ্বিতীয় ইস্যু, আমি বিশেষ করে সৌদি আরবে আমি আমার 2015 সাল থেকে আমি 2024 সাল পর্যন্ত আমি প্রবাস জীবন আমার এখনো চলতেছে, আমি আছি। কিন্তু আপনার বিনা কারণে মানুষকে ধরে পাঠাই দিচ্ছে। এই কারণে সরকারকে আরও উদ্যোগী হতে হবে এবং কি মন থেকে সরকারকে এটা নিয়ে ভাবতে হবে, মন থেকে এটা নিয়ে কাজ করতে হবে। আর আরেকটা কথা বলতে চাই, আপনারা মনে করেন যে টিভি সাংবাদিকরা আজকে যে এই যে প্রবাসীদের অভিবাসী দিবস এবং কি আজকে জাতীয় প্রবাসী দিবস, এই উপলক্ষে তো আপনারা অন্তত এই 2-4 জনকে তো আমাদের প্রবাসীকে ডাকতে পারতেন যে ভাই তোমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছ, তোমাদের মতামতগুলো আমাদের সাথে শেয়ার করো, আমাদের কথাগুলো তোমরা শুনো, আমরা কি নিয়ে তোমাদের জন্য ভাবতেছি, আর তোমরা দেশের জন্য এত কিছু করলা, দেশ আমাদের জন্য কি করতেছে। আমরা প্রবাসীরা সবসময় দেশকে দিই, কিন্তু দেশ আমাদেরকে কিছুই দেয় না, দেশ আমাদেরকে কখনো দেয় না, দেশ আমাদেরকে নিয়ে ভাবেও না। কিন্তু আমরা দেশের জন্য ভাবি, ফ্যামিলির জন্য ভাবি, পরিবারের জন্য ভাবি, সব কিছু নিয়ে আমাদেরকে ভাবতে হয়। কিন্তু দেশে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন, আশা করি তার কাছে যদি আমরা পৌঁছাতে পারি, তাকে যদি আমরা একটাবার বলতে পারি যে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আমরা আপনার কাছে শুধু একটা জিনিস চাই, আপনি শুধু আমাদের জন্য একটা প্রবাসী কল্যাণ, আপনি আমাদের জন্য প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন হতে পারে, রেমিটেন্স ফাউন্ডেশন হতে পারে, আদার্স যে কোনো নামে হতে পারে, আপনি আমাদের জন্য একটা ফাউন্ডেশন গঠন করে দেন। আপনি কয়েকজনকে দায়িত্ব দেন, দায়িত্ব দেওয়ার পরে সেইটা আপনার যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ফাউন্ডেশন থেকে সাহায্য সহযোগিতা করে যারা ক্ষতিগ্রস্ত প্রবাসী তাদের জন্য কাজ করা হবে। আর আজকের এই টিভিএন নিউজের মাধ্যমে আরেকটা মেসেজ দিতে চাই সমগ্র প্রবাসীদেরকে, যে আপনারা অনেকভাবে প্রবাসীদেরকে নিয়ে কাজ করেন, অনেকভাবে কাজ করতেছেন, কিন্তু সবাই বিক্ষিপ্তভাবে একটা প্ল্যাটফর্মে নাই, সবাই একটা প্ল্যাটফর্মে আসেন। আমরা জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত আমরা একটা জাতীয় কমিটি করব। সেই কমিটিগুলা আপনার সমস্ত প্রবাসীদেরকে নিয়ে, সেই কমিটিতে আপনার হচ্ছে সাবেক প্রবাসীরা থাকতে পারে, বর্তমান প্রবাসীরা থাকতে পারে, মিলেমিশে আমরা হচ্ছে একটা কাউন্সিলের মাধ্যমে আমাদের সভাপতি সেক্রেটারি আমরা নির্বাচিত করব। বাংলাদেশে
প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, তারপরে রাশন থাকবে প্রবাসীদের জন্য। তাহলে প্রবাসীদের মূল দাবিগুলো আপনার সরকার পর্যন্ত পৌঁছাইতে পারবেন। আপনার এই যে আপনারা 8 তারিখে সরকার গঠন করেছেন, এরপরে 3-4 জন উপদেষ্টাকে আপনার হচ্ছে শপথ বাক্য পড়াইছেন, কয়েকজন প্রবাসীকে আপনারা ওইখানে ওই অনুষ্ঠানে ইনভাইট করছেন? করেননি, কারণ আপনারা করবেন না, আপনারা শুধু প্রবাসীদের ইমোশনটা নিয়ে খেলেন। তারপরে হচ্ছে আপনার সেনা কুনে আপনি হচ্ছে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রিত করেছেন, তিনি উপযুক্ত ব্যক্তি, করতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো কয়েকজন প্রবাসীদেরকে নিয়ে যারা সংগঠন আছে, আপনার যার অনেক সংগঠন আছে, সেই সংগঠনের একজন প্রতিনিধিকে ডাকেন যে আপনি হচ্ছে প্রবাসীদের প্রতিনিধিত্ব করবেন, কিন্তু করেননি। আমি চাই বাংলাদেশের যত আন্তর্জাতিক এবং বাংলাদেশের জাতীয় অনুষ্ঠান হবে সবখানে প্রবাসীদের প্রতিনিধিত্ব করবে প্রবাসী একটা সংগঠন থাকবে জাতীয় পর্যায়ে। সে কমিটি করতে গেলে জানেন সকল কিছুর মূল হচ্ছে অর্থ ব্যয় হবে। আমি চাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অর্থ এনে আমাদের বাংলাদেশ থেকে তৃণমূল থেকে আমাদের কমিটিটি করা হোক। সেই কমিটি থেকে আমরা সকল প্রবাসীদেরকে নিয়ে বাহারান, সৌদি আরব, কাতার, ওমান, ইউকে, ইউএসএ, যতগুলো গালফ কান্ট্রি, যতগুলো এশিয়া উপমহাদেশের কান্ট্রিতে বাংলাদেশের মানুষ আছে, সবাইকে নিয়ে আমরা কাজ করব এক কাতারে। আপনারা রাজনীতিবিদরা আমাদের পাশে আসুন, আপনারা সুশীল সমাজ আমাদের পাশে আসুন, সাংবাদিক ভাইরা আমাদের পাশে আসুন। সবাই মিলে আমরা বৈষম্যহীন বাংলাদেশ করতে পারবো তখনই যখন আমাদের এই দুইটা জিনিস নিয়ে আমাদের এখন ফোকাস। একটা হচ্ছে যে আমাদের একটা ফাউন্ডেশন করতে হবে, আর দ্বিতীয় ফোকাস হচ্ছে আমাদের একটা জাতীয় কমিটি করতে হবে। তাহলে আমাদের সকল প্রবাসীদের বলা না বলা কথাগুলো আমরা সরকারের কাছে পৌঁছাইতে পারবো। এই বলে আমি ধন্যবাদ জানিয়ে আজকের আমার কথা শেষ করছি। সালাম আলাইকুম।